So I'd like to call Navid Bhai on the stage. Please give him a round of applause. Please, Navid Bhai. All right, ladies and gentlemen, once again a big round of applause for Musharraf Yafi. আজকে মনে হয় নতুন অডিয়েন্স, আমি এই চেহারা কাউকে দেখিনি কোনো সময়। আপনারা সবাই প্রথম আসছেন নাকি? এক্সেপ্ট ইউ। এই হলো একটা ম্যারিড লোক, বউকে বোর্ড থেকে বেঁচে থাকার জন্য সবসময় এসে বৃহস্পতিবার এখানে বসে থাকে। কোথায় আজকে তো দেখতেছি না বউকে, আজকে তো একটা কোন অচেনা মহিলার পাশে বসে আছে। হ্যাঁ, ফটোগ্রাফি তো বুঝতেই পারতেছি। এইসব এই ফটোগ্রাফির নাম ভাঙায় কয়দিন চলবা তুমি? আচ্ছা, আর বাকিরা কি সব আপনারা ফার্স্ট টাইম? ও রিয়েলি? ফার্স্ট টাইম 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 আপনি ফার্স্ট টাইম? ওয়াও, সব কমেডি ক্লাব ভার্জিন সব। অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। কেমন ছিল, কেমন লাগলো আপনাদের কমেডি শো? হ্যাঁ, আপনাকে খুব সিরিয়াস লাগতেছে। আপনি আবার ইয়েতে ডিবিটিভিতে নাই তো, ডিজিএফআই বা ওইসব জায়গায়? হ্যাঁ, পরে দেখবো আমার নিয়ে সিদ্ধ ডিম টেম আবার ইয়েটে করে ফেলাইলেন কিনা। আপনি কি জান ভাইজান, আপনি কি লেখাপড়া করেন নাকি? এ-লেভেলস। আপনার দুই ভাই নাকি একই রকম দেখতে? হ্যাঁ, কিন্তু যারা তো একদম একই রকম। আমি মনে করছিলাম যে দুই ভাইটাই হবেন বোধ হয়। আপনি কি ডেটোনাতে থাকেন নাকি জাস্ট লাগাইছেন বঙ্গবাজারে পাইছেন এটা লাগাই ফেলাইছেন? এমনি কি আপনার বোন নাকি? ফ্রেন্ড থেকেও বেশি একটু। হ্যাঁ, উনি বলছেন না জাস্ট ফ্রেন্ড, খবরদার এসব বলবেন টলবেন না। স্কুল আপনারা কি, আপনি কি পড়েন? আপনারা ইউনিভার্সিটি উঠছেন, শুরু করবেন? আচ্ছা, মানে এ-লেভেলস বা এইচএসসি। আর আপনি? সেম। ওকে, ফ্যান্টাস্টিক। ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা কারা কারা দেখছেন? সবাই দেখছেন। আপনি কাকে সাপোর্ট করেন ভাইজান? আর্জেন্টিনা। এখানে আর্জেন্টিনার সাপোর্টার কয়জন? হ্যাঁ, ফটোগ্রাফার। আপনার তো কাজ, আপনি এখন উনি হাট উঠেছে। এখানে বাংলাদেশে এখন সবখানে খালি আর্জেন্টিনা আর ব্রাজিলের ফ্ল্যাগ। আপনি কাকে সাপোর্ট করেন? আপনি ব্রাজিল। আপনি একটু মারামারি করেন না দেখি দুইজন একটু। আপনারা কি একসাথে আসছেন সবাই মনে হয়? হ্যাঁ, ওটা কি আপনারা তিনজন একসাথে ফ্রেন্ড? আর আপনিও একসাথে? না, ওনাদের আপনি উনি একসাথে? তো আপনি একলা একলা? ও, আপনি হলো ইয়ে এই যে ফটোগ্রাফারদের সাথে? বাহ, চমৎকার। সব মানে ইউনিসেক্স ইয়ে। যাই হোক, তো এই ফুটবল খেলা যে হচ্ছে, সেদিন যে খেলা দেখলাম যে সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে পেপে আর মুলার মধ্যে সংঘর্ষ। আমার মনে হয় এই পেপে আর এই মুলা, এই দুটার মধ্যেই ফরমালিন ছিল, এর জন্য সংঘর্ষের জন্য লাল কার্ড হয়ে গেছে, রাইট? আর তাও আবার মুরব্বীদের সামনে এসব ঘটনা। মুরব্বী ছিল না একটা নানি, তার সামনে এসব ঘটনা ঘটছে। লাল ওয়ার্ল্ড কাপ ফুটবল। আর আমাদের এইদিকে ইন দ্য মিন টাইম আমাদের এই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ক্রিকেট খেলার কি অবস্থা রে ভাই? আই স্টিল থিঙ্ক এইটা কিন্তু আমাদের এই স্কোর যে হয়েছিল এই খেলার মধ্যে, ইট ইজ হিস্টোরিক্যালি স্টিল দ্য হাইয়েস্ট স্কোর ইন ফুটবল। আসলে সাকিব আল হাসান কিন্তু বলছে যে দর্শকরা যখন সবাই এত কোটি কোটি দর্শক যখন খেলা দেখে, আমাদের উপর একটা মানসিক চাপ পড়ে এবং আমরা তখন নার্ভাস থাকি এবং আমাদের খেলা খারাপ হয়ে যায়। আসলে এখানেও সেই ঘটনাই ঘটছে। সব আমরা যে কোটি কোটি ফ্যান, আমরাও সবাই খেলা দেখছিলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল। দেখেন সাকিবের উপরে যখন চোখ থাকে সবাই, তখনই কিন্তু সাকিব উল্টাপাল্টা কাজ করে পড়ে। সেই দিন যখন গ্যালারি থেকে মারামারি করছে সে, এই হলো ব্যাপার। আর যখন সবাই চোখ থাকে সাকিবের উপরে, তখন সাকিবের খেলা খারাপ হয়। এই জন্য দেখেন সাকিব আইপিএল এত ভালো খেলছে। তো ফরমালিন কথা বলতে, কয়েকদিন আগে কিন্তু ঢাকা শহরে খুব ফরমালিন নিয়ে ড্রাইভ চলছিল, রাইট? সব প্রচন্ড রকমের ফরমালিন নিয়ে ড্রাইভ। এবং এখন দেখবেন যে ঢাকা শহরের সবখানে কিন্তু রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা, দেখছেন না? রাস্তাঘাটে সবখানে জাম, সবখানে রাস্তা কাটা ভাঙা চূড়া, কোনো ঠিক ঠিকানা ঠিক করার কথা, এইগুলি এখন ফজলি আম পিষতেছে বসে বসে। এই কারণেই এখন আমাদের রাস্তার এই অবস্থা। ইনফ্যাক্ট যেখানে এই আমগুলিকে রোলার দিয়ে ভর্তা করা হয়েছে, ওই রাস্তা কিন্তু 2 বছরও কিছু হবে না, কারণ এখন সব ওই পিষে রাস্তার মধ্যে ফরমালিন লেগে গেছে, তাই না?
এই হলো ব্যাপার, ফর্মালিটি। আর আবার আমাদের চোরা চালানো হচ্ছে প্রচুর। আমার তো মনে হয় ওয়ার্ল্ড কাপে যেমন হ্যাট্রিক হচ্ছে, আমাদেরও কিন্তু পরপর 3 দিন ঢাকা এয়ারপোর্টে সোনা পাওয়া গেছে। খেয়াল করছেন? পরপর 3 দিন হ্যাট্রিক। আপনি খবর রাখছেন? হ্যাঁ, আমার তো মনে হয় এয়ারপোর্টে থাকে না যে বের হওয়ার সময় রেড চ্যানেল, গ্রিন চ্যানেল, এখন একটা গোল্ড চ্যানেলও আছে একটা। কয়েকদিন আগে কিন্তু বিমানের বাথরুমে অনেক সোনা পাওয়া গেছিল, রাইট? তাই না? এখন কিন্তু বিমানের প্লেনের মধ্যেও কিন্তু ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস আর বাপ্পি লাহিড়ী ক্লাস। বিমানে আছে নাকি কেউ এখানে? আপনি কি করেন ভাইজান? নিজের কোম্পানি? তাহলে বড় লোক মানুষ। তাহলে আমাকে একটা চাকরি দিয়েন। কি ধরনের কোম্পানি আপনার? ইঞ্জিনিয়ারিং? আমি কিন্তু ইঞ্জিনিয়ার, আমি কনসাল্টও করতে পারবো, সঙ্গে চাকরি দিন। কি ধরনের ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং করেন? তো আর কি বাকি রইলেন? সবই তো আমার মনে হয় বইয়ের থেকে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একজন করে নিয়ে আপনি কোম্পানি বানায় ফেলছেন। দ্যাটস গুড। আর আপনারা দুইজন ভাই, আপনারা কি করেন? হ্যাঁ, আপনার মতন আমি হইতে চাই। আপনি যদি কিছু না করে এত আরামে থাকেন, কাজ করা লাগে না, টাকা পয়সা, আপনি নিশ্চয়ই বাড়িওয়ালা, ডেফিনেটলি। বাংলাদেশে কিন্তু বাড়িওয়ালাদের যে দাম, হায় রে ভাই রে ভাই। আমাকে যদি বলা হয় নাবিদ তুমি কি বাড়িওয়ালা চুজ করবা নাকি হাইজ্যাকারকে চুজ করবা, আমি বলবো আমি হাইজ্যাকারের চুজ করব, কারণ অন্তত পক্ষে হাইজ্যাকারের সাথে নেগোশিয়েট করা যায়। হ্যাঁ, বাড়িওয়ালা তখন ভাই ভাড়া কত? 3 কোটি টাকা। হ্যাঁ, হয়ে যাবে ভাই। বাড়িওয়ালা মানে সাংঘাতিক ব্যাপার স্যাপার, রাইট? ও মাই গড, যে ঢাকা শহরের বাড়ির যে দাম। হ্যাঁ, তো আপনি তাহলে বাড়িওয়ালা ধরলাম, আপনি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং আছেন। আপনি ভাইজান? হ্যাঁ, আপনি ওনার বাড়ি বানাই দিতেছেন নাকি? বিটিআই, বিল্ডিং টেকনোলজি। ভাই আপনি কি নিজে ইঞ্জিনিয়ার নাকি? কি ধরনের? সিভিল ইঞ্জিনিয়ার? বলে বলছি, কোনখান থেকে পাস করছেন? ঢাকা ইউনিভার্সিটিতে, মানে বুয়েট? তো এবার 2 জায়গায় কেমনি ছিলেন? মানে এরকম তো না যে ভাই আমি ঢাকা বুয়েটে ছিলাম, পলাশী আর শাহবাগ, এরকম না। একটা ফেলো পলাশী, একটা ওই নেদারল্যান্ডসে। তো ওখানে ওটা মানে গ্র্যাজুয়েট স্টাডিজ ওখানে। ও, পাস করছেন তো বুয়েট থেকে? আমিও কিন্তু বুয়েট থেকে পাস করছি। কই, আমি তো আপনাকে দেখিনি কোনোদিনও। না, সিভিল ইঞ্জিনিয়ারিং। আমি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করলাম আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ার বা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ সিভিল ইঞ্জিনিয়ার। আপনারা ইঞ্জিনিয়ার নাকি? হ্যাঁ, দেখে তো মনে হয়, কারণ ইঞ্জিনিয়ারদের পকেটে কিন্তু 7-8টা কলম থাকে। এখানে দেখবেন 7-8টা কলম থাকে। এটা টিকেট দেখো, দূরে থেকে কলম মনে হইতেছে। আরেকটা হলো যে ইঞ্জিনিয়াররা দেখবেন প্যান্ট একেবারে বোটা পর্যন্ত উঠায় রাখে, এখানে পরে এবং হ্যান্ডশেক করার সময় জিপার নামায় হ্যালো, হাউ আর ইউ, হ্যালো সব। বইটার এখান থেকে কলম, অনেক কলম থাকে না? আরে বাবা, আর্মিতে যেমন এখানে গুলি থাকে, আমাদের এখানে কলম থাকে। আচ্ছা, অফিসে দেখবেন যার যত দায়িত্ব কম তার সবচেয়ে বেশি কলম থাকে। দেখবেন সিও, এই সাইন করতে হবে, এই কলম নাই, কলম দাও তো। তখন দেখবো আরেকজন, স্যার লাল কলম চান না নীল কলম চান নাকি বাপ্পি লাহিড়ী কলম চান, কোনটা চান? তো যেটা বলছিলাম, বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ার হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ সিভিল ইঞ্জিনিয়ার। তালি দেন। আপনি সিভিল ইঞ্জিনিয়ার, আপনাকে দেখেই বুঝে গেছি সিভিল ইঞ্জিনিয়ার। এবং সিভিল ইঞ্জিনিয়ার বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এই কারণে, এই যে ওনারা যে একটা বিল্ডিং বানান, মাল্টিপারপাস বিল্ডিং। এই বিল্ডিং এ আপনি থাকতে পারবেন, এটাকে অফিস বানাতে পারবেন, এটাকে স্কুল বানানো সম্ভব, এটাকে প্রাইভেট ইউনিভার্সিটি বানানো সম্ভব, প্রাইভেট ক্লিনিক বানানো সম্ভব, হাসপাতাল বানানো সম্ভব, এখানে ব্যাংকের ব্রাঞ্চ বানানো সম্ভব, এখানে এমনকি এখানে ইয়াবা কারখানা বানানো সম্ভব, তাই না? আজকে আপনি যে মাস্টার বেডরুমে শুয়ে আরামসে ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখছেন, আগামীকালকে এই বেডরুমে হইতে পারে স্বয়ং ভাইস চ্যান্সেলরের অফিস, এবং পরের দিন এই বেডরুমে হইতে পারে জটিল একটা ভ্যাসেক্টমি অপারেশন। ঠিক বলছি কিনা? হ্যাঁ, মাল্টিপারপাস বিল্ডিং সব। আপনি বুয়েট থেকে কবে পাস করলেন? অনেক আগে তো বটেই। আমি জিজ্ঞেস করতে গেছিলাম যে আপনি সিরাজউদ্দৌলাকে চেনেন কিনা, এটা জিজ্ঞেস করতে গেছিলাম। চেনেন? অনেক আগে। আমি বুয়েটে পাস করছি 92-তে, ঢুকছি 85, মানে 85-এ ইন্টারমিডিয়েট। চিন্তা করেন। হ্যাঁ, উনি বলছে আল্লাহ, আমার বাবার বয়সী যে ছেলেটা। হ্যাঁ, আপনার আরো বেশি, আপনার বাবার থেকে আমার বয়স বেশি। হ্যাঁ, 87-এ জন্মাইছে? হ্যাঁ, 87-এ বুয়েট থেকে পাস করছে।
আমার থেকে আপনার বাবা, হাই হাই, মানে ওনার বাবা আমার থেকে 1 বছর ছোট। চিন্তা করেন, আমি যদি সময় মতন বুয়েট থেকে পাশ করতাম, আমার এত বড় একটা মেয়ে থাকতো। কিন্তু আমার আজকে মেয়ের মাত্র 2 বছর বয়স। চিন্তা করেন কত পিছাই আছি আমি। তো যাই হোক, আমি বলি না 2, আমি বলি আমার মেয়ে 24 মাস বয়স, 24 মাস এভাবে বলি আর কি। না, আমার একটা আপনি কি SMS করতেন, বাবা তোমার থেকে বড় একটা মানুষের সাথে এবার আলাপ হলো। আপনার বাবা কি বুয়েট থেকে পাশ করেন নাকি? পাশ করছে তো? কোথা থেকে? কোথেকে? ঢাকা ইউনিভার্সিটি। উনি কি রেগে যাচ্ছে? হ্যাঁ, মানে এত বোকা ছেলে দেখিনি জন্য। যেটা বলছিলাম যে বুয়েট থেকে আমার মনে হয় আমি যখন পাশ করে বের হই, সাধারণ ইঞ্জিনিয়ার থেকে আমি প্রায় দ্বিগুণ জ্ঞান অর্জন করে বের হই। কেননা 4 বছরের কোর্স শেষ করতে আমার 8 বছর লাগছিল। বুয়েট থেকে পাশ করে এত বৃদ্ধ বয়সে আমার বিয়ে হলো যে বিয়ের আসরে বসে যখন আমি কবুল বললাম, 2টা দাঁত খুলে পড়ে গেছিল আমার। ঠিক বলছি না? আপনাদের সময় বুয়েটে কোনো মেয়ে ছিল ক্লাসে? খুবই কম, নগণ্য নগণ্য। আমাদের এখানে আর কি, আপনি কি ইঞ্জিনিয়ার নাকি? ও সবাই বুয়েট। আজকে থেকে আমরা ভাই, আমরা সবাই ভাই, 4 জন আমরা। আর কি আছে বুয়েটের এখানে? হ্যাঁ, এনারা তো ও লেভেলস। আপনি বুয়েট বুয়েট বুয়েট, আমি বুয়েটের। আপনার কি সিভিল? আপনিও সিভিল ইঞ্জিনিয়ার? ও আপনি মেকানিক্যাল? হাই, সিভিল মেকানিক্যাল, আমি ইলেকট্রিক্যাল। তো সবই আছে। আপনাদের সময় তো বোধহয় মেয়েই ছিল না। আমাদের সময় মানে বুয়েটে কিন্তু বলা হয় বয়েজ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আমাদের ক্লাসে আপনি কি বুয়েটের পড়াশোনা নাকি? উনি হাসতে, আপনি ডেফিনেটলি না, কারণ আপনি সুন্দর মহিলা। বুয়েটে সুন্দর মহিলা নাই, বুঝছেন? বুয়েটে আমরা যখন ঢুকছি, হ্যাঁ, এই জীবনে প্রথম আপনার ও লেভেলস করতে করছেন সানিডেল কোয়েট তো, রাইট? অবভিয়াসলি কোয়েট এখানে। হ্যাঁ, মেয়ে ছেলে মেয়ে, এই তো, ফাইন। সো হ্যাঁ, আপনি জানেন না, অনেক একটা সিক্রেট। ও তো সে আমাকে বলছে, মনে আছে? ওর নাম নাবিদ। হাই হাই, নাবিদ বনাম নাবিদ। আর আপনার কি ভাই কাপড় শর্ট পরছেন নাকি রে ভাই একটু? না না, ওনার কথা বলছি। ভালো ইয়ে না, দ্যাটস গুড ইয়ে। যেটা বলছিলাম যে হ্যাঁ, বুয়েটে না কোনো মেয়ে নাই। আমাদের ক্লাসে আমরা ঢুকলাম, প্রথম দিন বুয়েটে ঢুকলাম, প্রথমে জীবন। আপনাদের মনে পড়ে যে আপনাদের সময় কোনো মেয়ে ছিলই না প্রবাবলি। মেকানিক্যাল তো থাকবেই না, থাকলেও ওদের প্রত্যেকে দাঁড়িয়ে আছে, আমি শিওর। তো আমি বুয়েটে আমরা গেলাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাসে বসছি সামনে। আর মেয়েরা কিন্তু বুয়েটে সব সামনে বসে, তাই না? আপনাদের সময় ছিল না সামনে? হ্যাঁ, এই মেয়েদের না চেহারা আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি। ওদেরকে দেখলেই যখন দেখা যায়, নাবি তোমার সাথে ক্লাসে পড়তাম, চিনি না, যখন ঘুরে ও এখন চিনছি। হ্যাঁ, কারণ পিছন দিকটা দেখছি সবসময়। হ্যাঁ, সামনের দিকে আমার জীবনে দেখি না, বুঝছেন? তা আমরা বসছি প্রথম দিকে, ওই 6টা মেয়ে সামনে বসছে, আমরা 64টা ছেলে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 70 জন স্টুডেন্ট, 6টা মেয়ে, 64 ছেলে। আমরা বলছি ভাই ওইটা সময়ের মধ্যে অলরেডি ঠিক হয়ে গেছে। হাই সালা, জীবনে প্রথম মেয়েদের সাথে পড়তেছি, আরে সবাই সেন্টেন লাগাই আসছি। হ্যাঁ, তবে যখন মেয়েগুলি এমনি করে তাকালো, প্রত্যেকটার মোট পলিটিক্যালি ইনকারেক্ট এটাকে বলে না। তারপরে আমি বুয়েট থেকে পাশ করে আমেরিকায় গেলাম। আপনি যেমন নেদারল্যান্ড গেলাম, আমি আপনার থেকে দ্বিগুণ ডিস্টেন্স গিয়ে আমেরিকা চলে গেছি। হ্যাঁ, তো ওখানে গিয়ে খেয়াল করলাম যে বাংলাদেশে, আপনি যখন নেদারল্যান্ডসে পড়ছেন ইংলিশই তো পড়ছেন না, ডাচ শিখতে হয়েছে ইংলিশে। তা দেখেন আমরা কিন্তু ইংলিশ ভালোই পারি, যে আমরা বাংলা মিডিয়ামে পড়ছি। দেখেন আপনার কি দেরি হয়ে যাচ্ছে বাসায়? ঠান্ডা লাগছে? কিপ হার ওয়ার্ম। Yes. You're warm by yourself. Oh, tale. Oh, you're warm by yourself. Okay. I'm feeling cold, you know. আপনি যদি এই কথা বলেন, ও বলে ভাই আমি তো হাফ প্যান্ট পরছি, ঠান্ডা লাগতেছে খুব, একটু মালিশ করলে গরম হয়ে যাবে একটু। না না, I'm just kidding. তো আমরা যখন আমেরিকায় গেছি, হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? ইনি কিন্তু সবসময় ডিফারেন্ট রিজনে আমরা হাসছি। আপনি কোন রিজনে হাসছেন? আপনার খুব কুলুষিত মাইন্ড, এটা বুঝেই যাচ্ছে। হ্যাঁ, সিক মাইন্ড, এটাই বল। এই দেখছেন আজকালকার পোলাপাইন দেখছেন, আমি কি বলছি? আমি বলছি ঠান্ডা গরম, সেই সিম্পল জিনিস। হ্যাঁ, খালেদা হাসিনা এরকম আর কি। আর ও বলছে কি, সে চিন্তা করতেছে কত দুষ্ট ছেলে, দেখছেন? আচ্ছা বলেন তো, আপনি কি চিন্তা করছেন? সবাইকে বলেন, এই যে মুরব্বী আছে সামনে, চিন্তা করে বলেন। আপনি এভাবে তাকাচ্ছেন কেন? ও তো মানে আপনাকে ইফটিজিং এর জন্য গ্রেফতার করা হবে এখন কিছুক্ষণ পরে।
গ্রেফতার করে বাংলাদেশে খবর আছে, সিদ্ধ ডিমের খবর শুনছেন আপনি কোনোদিনও? এই তো বললাম জানে না, ইংলিশ মিডিয়ামে পড়ে তো সিদ্ধ ডিম। আচ্ছা, এটা আপনারা জানেন তো বোধহয় সব। হ্যাঁ, আচ্ছা বলেন আপনার কি মাইন্ডে কি ছিল? আপনি আই থিঙ্ক ইউ লাইক হার বোধহয়, প্রবাবলি, নাকি? Does he like him? You like him, and he doesn't like you. He's gay. He's definitely gay. You, and wait, you like him? But and what about him? He doesn't like you? I don't think so. Why? As I said, he is gay. Definitely. How can you not like her? We had a relationship. You just said 2 months ago. Remember? You said I was a girl and you did this. Oh yeah, I remember. What's your name? Okay. Saraf. SARF. Saraf. Oh, I remember. You always kept saying Saraf, 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 Saraf. Okay, fine. But yeah, she's cute. Why do you mean? How come? Forget our relationship. No, I just can't forget you. No, Huh? how can I ever do that? I know. That's the reason he. Disturbing. বাইরে ভাই, এই প্রথম কমেডি ক্লাবে 4 বছর ধরে শো করতেছি এখানে। হ্যাঁ, এই প্রথম আমার সামনে আমার নামে একটা ছেলে বসছে উইদিং স্ট্রাইকিং রেঞ্জ, ইউ নো। আবার আমার চার্মিং বলতেছে আমার সারা রাতে ঘুম হবে না, আমি ঘুমাবো নাবিদ। বাংলাদেশে কিন্তু আমার মনে হয় এই যে গে ইজ ফাইন, এটা ইজ আ পার্ট অফ লাইফ, ইউনো। এবং আমার মনে হয় আমাদের সবাই অ্যাকসেপ্ট করা উচিত, একটা দিন আসবে বাংলাদেশে ওপেনলি গে ম্যারেজ হবে। আই থিঙ্ক ইট শুড হ্যাপেন। কি বলেন? হবে, ওয়াই নট? হবে, বিয়ে হবে গে। এই যে ভাই আসেন আসেন বিয়েতে, আপনি গে বিয়েতে যাবো, প্রেজেন্ট নিয়ে ঢুকবো। আসেন ভাই, নাবিদ ভাই আসেন। আপনি কি বরপক্ষ নাকি আপনি বরপক্ষ? বিয়ের আগে অনেক অনুষ্ঠান হয় না, আই বুড়ো ভাত, তখন হবে আই আলু ভাত। আর বাংলাদেশের বিয়ে, আমরা এই শীতকালে যখন বিয়ে হয়, বিয়ের মৌসুম না এটা, বলে শীতকালকে বলা হয় বাংলাদেশের মানুষের ভাদ্র মাস। হ্যাঁ, খালি বিয়ে বিয়ে বিয়ে, বিয়ের সময় আমরা গিফট দিতে 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 ফুতুর হয়ে যাই। এবং এটা অস্বীকার করে লাভ নাই যে আমার কার্ডে যা লেখা থাকে আমি তাই বলি। কার্ডে লেখায় যে নো গিফট নিডেড, আমরা আপনার দোয়া প্রার্থী। আমি এই যে দোয়া 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 দিতে দেখি রে ভাই রে ভাই। বাট একটু আগে যেটা বলছিলাম যে আপনি কি ইউ নট এনজয়িং ইয়োরসেলফ? হ্যাঁ, রিল্যাক্স, ইটস আ কমেডি ক্লাব, এটা কিন্তু কুলখানি না। ও, এটা টেনশনে আছেন, ফোনটা বন্ধ করে রাখেন না, তাহলে তো হবে। হ্যাঁ, she will kill you. আমাদের দাওয়াত দিন, আমরা দেখবো, আমরা কোনোদিন দেখি না। জোক, ইটস আ কমেডি ক্লাব, এখানে সবকিছু জোক হিসাবে বলতে হবে, এত চিন্তা করে লাভ নাই। দেখেন এদের সময় কি মজা, মোবাইল ফোন আছে, এই আছে। আমাদের সময় চিন্তা করেন, হ্যাঁ আপনাদের সময় টেলিগ্রাম ছিল, আমাদের উনি যেমন বিয়ে ভালোবাসা কত মোর্স করে আমাদের সময় ছিল, আমরা যখন বুয়েটে পড়ি তখন ছিল, আমি একটা আর্কিটেকচার মেয়ের সাথে প্রেম করতাম। হ্যাঁ, তখন তো, কারণ আর্কিটেকচারে কিন্তু সুন্দর, আপনাদের সময় কিন্তু দেখবেন আর্কিটেকচার উনি বলছেন হ্যাঁ। আমি একটা আর্কিটেকচার মেয়ের সাথে প্রেম করতাম। হ্যাঁ, তো ও আবার খুব ধনী, একদম বাংলা সিনেমার মতন। হ্যাঁ, আমি বুয়েটে গরিব ছেলে। হ্যাঁ, ও হলো ধনী মেয়ে, তার ডাক্তার গুলশানে থাকে, সে গাড়ি চালায়, আমি পাশে বসে থাকি, সে আমার খাওয়াইতে নিয়ে যায়। হ্যাঁ, তারপর আমাদের পুলিশ ধাওয়া করে, এইসব টাইপের ঘটনা। তো আগে ছিল, এখন তো মোবাইল ফোনে ফোন করা যায়। এই যে আপনি এত টেনশন করেন না, মেয়ের যখন ফিলবেই লাস্ট 1-2 ঘন্টা লাইফে এনজয় করে নেন। বের হতে দেয় না তো এখন কই বাসায় আছেন? বাসার বাইরেই তো আছেন। আচ্ছা আপনি বলেন, আপনি এখন বাসার বাইরে আছেন, আপনার আম্মা আপনাকে মেরে ফেলবে, আবার বাসা থেকে বের হতে দিবে না, এটা তো এই হ্যাঁ রাস্তায় যদি ঘুমান তাতে তো এরা রাস্তায় ঘুমালে দেখবো এরশাদ সাহেব রাস্তায় নেমে গেছে আজকে। বললি বন্ধু আল্লাহ এত চিন্তা করেন না, ইউ নো কাম অন, লাইফ ইজ, ইউ লুক, শুনুন আপনার আম্মা তো আপনার আম্মা একটুকে বসে মেরে ফেলবে, আবার বসে বাসা থেকে বেরোতে দিবে না। আমরা তো শুনি যখন মানুষকে মারে, গুম করলে নদীতে ফেলে দেয়, আপনাকে অ্যাটলিস্ট বাইর করে নদীতে নিপর্যন্ত নিয়ে যাবে, শীতলক্ষা বন্ধ নিয়ে যাবে অ্যাটলিস্ট, রাইট? ব্যাড জোক, কেউ আসেনি না ভাই। নারায়ণগঞ্জে যে মেয়েটারে গুম করে যে ফেলে দেয়, আমার মনে হয় এই সমস্যাটা সমাধান করবে ইন্ডিয়া, আই থিঙ্ক সো। টিপাই মুখ, ফারাক্কা আর তিস্তার জন্য এক সময় আমাদের কোনো নদী থাকবে না,
তো লাশ কোথায় ফেলাইবো, তাই না? আর হত্যা হবে না, রাইট? আর এই যে কয়েকজন নাকি কাকে জানি ওই যে ইন্ডিয়াতে অ্যারেস্ট করা হলো না, যে মেইন সাসপেক্ট, এই যে কি নাম, নূর হোসেন। হ্যাঁ, নূর হোসেনকে দেখেন, ওকে কিন্তু আনা হচ্ছে না, কিন্তু বাংলাদেশ বলছে ভাই ওকে ওখানেই রাখেন, সবচেয়ে বেশি টর্চার হবে। কিভাবে? মমতা ব্যানার্জির সামনে নিয়ে দাঁড়া করাই দিবি, তাহলে আপনার মমতা ব্যানার্জি। আমাদের দেখবেন যে হিন্দি সিরিয়াল যে দেখায়, নাটক, আমি দেখলাম যে এদের এই যে মহিলাদের যে মেকআপ থাকে, প্রত্যেকটা মেকআপ মহিলার চোখ, ইনফ্যাক্ট বাংলা নাটকেও দেখবেন যে চোখ, ভুরু, এই জায়গাটা সবাই সেম, সবাই মনে হয় সেম ফারজানা শাকিলের কাছে যায় ও সামথিং, প্রত্যেকের চেহারা সেম। হ্যাভ ইউ নোটিস? আমি দেখি যে সবার চেহারা সেম। একটা রিয়ালিটি শো করা যায়, ওকে? একটা প্রথমে মেয়ে আসবে বোরখা পরা, বলা হবে যে গেস করতে হবে এটা কোন তারকা। বোরখা পরে আসলো, এটা শাকিলা জাফর, না হলো না। শারমিন লাকি, না হলো না। শিবলি মাহমুদ, হ্যাঁ এটা বেস্ট, এর আগে বেস্ট ছিল না। এই যে উনি খুশি এখন, ওনার দেখে টেনশন চলে যাচ্ছে, হাসলে টেনশন। আমরা ফ্লাই যখন করি, ফার্স্ট অফ অল এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে গেলে দেখবেন একটা সেম মহিলা সবসময় অ্যানাউন্স করে ফ্লাইট ইনফরমেশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন তার বিজি 010 দুবাইগামী ফ্লাইট। দুঃশালা প্লেনটা ছাইড়াই দিছে, এত আস্তে আস্তে অ্যানাউন্স করে রে ভাই রে ভাই। আর তারপরে আপনি যখন প্লেনে উঠবেন দেখবেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিউটিফুল স্টুয়ার্ডেস, রাইট? ওদেরকে বলে বিমানবালা, আর আমাদের বাংলাদেশ বিমান খালা। সিঙ্গাপুর এয়ারলাইন্সে বলে ভাই ফায়ার এক্সিট ইজ রাইট বিহাইন্ড ইউ, ইমার্জেন্সি এক্সিট ইজ রাইট বিহাইন্ড ইউ। আর বিমান খালা বলে আগুন লাগলে লাভ দিবেন এমনি করে, আর বগলে ঘাম। সিঙ্গাপুর এয়ারলাইন্স যখন ল্যান্ড করে, হ্যাঁ, তখন বলে যে আমরা এখন উই আর গোইং টু ল্যান্ড নাও, উই আর গোইং টু স্প্রে সাম কি জানি বলে, হোয়াট এভার। হ্যাঁ হ্যাঁ, বিমান খালা বলে আরে নামতেছি, হ্যাঁ। বিমান লসে চলে কেন জানেন? এই যে মাঝখানে আইল আছে না, আইল, এই বিমান খালা হেঁটে যেতে পারে না, পাছা আটকায় যায়, বুঝছেন? তো যার ফলে একটা পুরা আইলের সিট উঠাই ফেলতে হয়েছে, এবং তখন ওরা হেঁটে যেতে পারে, তাও কোন রকমে যায়, করে যায়। এবং আইল সিটে যারা বসে প্রত্যেকের একটা মাথায় হেলমেট লাগাতে হয়, নাহলে এটা লাগে মাথাটা ফেটে যেতে পারে। সব ক্যাপ্টেনরা কিন্তু, ক্যাপ্টেন আর কো পাইলট কিন্তু ককপিটের দরজা বন্ধ করে রাখে টেররিস্ট থেকে বেঁচে থাকার জন্য, আর বিমানের পাইলট দরজা বন্ধ করে রাখে বিমান খালার থেকে বেঁচে থাকার জন্য, অলওয়েজ, রাইট? আর দেখবেন যে বিমানে আপনি ঘুমায় আছেন, স্টুয়ার্ড এই যে বিমান খালা আছে, চা আপনি খান ভাই, আপনি খান। সিঙ্গাপুর এয়ারলাইন্সে আবার কিন্তু ইংলিশে অ্যানাউন্স করে, বা বাংলাও অ্যানাউন্স করে। ইংলিশে বলে যে উই আর ট্যাক্সিং রাইট নাও, প্লিজ ফোল্ড ইউর ফুট রেস্ট। বাংলায় বলে আমরা এখন উড্ডয়ন করব, আপনার পাদানি বন্ধ করুন। আই সোয়ার টু গড, আপনি যদি সিঙ্গাপুর এয়ারলাইন্সে ফ্লাই করেন অলওয়েজ এরকম শুনবেন। আর মিডল ইস্টার্ন কোনো এয়ারলাইনে উঠলে তো খবর আছে রে ভাই, বাইরে ভাই সার্ভিস, যে সার্ভিস বাঙালি যদি হন, হ্যাঁ, প্লেনে বসে আছেন, ডিলে হচ্ছে, কোনো খবর নাই, আপনার ক্যাপ্টেনও কিছু অ্যানাউন্স করে না। ককপিটে ক্যাপ্টেন আর ফার্স্ট অফিসার আলাপ করছে, ক্যাপ্টেন আর উই গোয়িং টু অ্যানাউন্স দ্যাট দ্য ফ্লাইট ইজ ডিলেড। Are you crazy? They're bloody miscreants back there. They need to be happy and grateful to Almighty Allah that we have upgraded them from cargo to economy. And then ওই সাউদিয়া যখন নামে আপনার জেদ্দায়, এই মিডল ইস্টার্ন লোকরা যে ভাই ভেরি হাই স্ট্রাক, এয়ারপোর্টের নাম আসে আমি বললাম, what did he just say? Oh, he just said welcome to Saudi Arabia.
কানেক্টিং ফ্লাইট যখন ধরবেন ওখানে দেখবেন তখন সার্ভিস খুব ভালো হয়ে যায়, বিকজ নাও ইউর গোয়িং টু সাম ইউরোপিয়ান ডেস্টিনেশন অর সামথিং, আপনি দেখবেন এক্সপিরিয়েন্স এরকম, তখন অ্যানাউন্স করছে This is Captain Abdullah bin Abdullah Al Abdullah welcoming you on Al Saudia flight 109 with non-stop service to Amsterdam, the land of the prostitutes. At this time, we request passengers seated on the aisle seat to move to the window seat so that our competitor Etihad Airways, parked right next to us, has the impression that this is a full flight. We are pleased to say that Al Saudia has the most good-looking flight attendants in the airline industry. Unfortunately, none of them are on this flight. And therefore, for the safety of your eyes during takeoff, we are going to dim the cabin lights. In the event of an emergency landing, please assume the brace position as you place your hand behind your head between your legs, and kiss your ass goodbye. হাত ভিজে গেছে, এই আরবি অ্যাকসেন্টে ইংলিশ যদি বলি আমাদের কিন্তু মুখ থেকে থুতু বের হয়, খেয়াল করবেন। আপনি সৌদি আরবিয়া গেলে দেখবেন যে ওখানে কিন্তু কুয়াশা, কারণ সবাই কথা বলে সব থুতু থুতু থুতু, এইভাবে কিন্তু ওরা ঠান্ডা থাকে মোটামুটি। ইনফ্যাক্ট আপনি যদি সৌদি প্লেনের ককপিটে যান দেখবেন ওয়াইপার কিন্তু বাইরে না, ভিতরে। আল সাউদিয়া একবার এরকম আমি আমার ওয়াইফ ওখানে হজে গেছি, তো আমরা পাবলিক বাসে উঠলাম, তো পাবলিক বাসে উঠেছি, খুব ভিড়, ঢাকার বাসের মতনই প্রচণ্ড রকমের ভিড়, আর আমি কোনো রকমের দাঁড়ানো আর ওয়াইফ বসা, আর বাস যাচ্ছে, বাস একটু ঝাঁকানি খায়, পাশে একটা সাউদি মহিলা, ওনার সাথে আমার ধাক্কা লাগে, উনি রেগে যাচ্ছে বারবার যে হজে আসছো তুমি আমার গায়ে কেন হাত দিচ্ছ, ন্যাচারালি সে রেগে যাচ্ছে, বকা দিচ্ছে। আবার যাচ্ছি বাসে, আবার ধম করে ঝাঁকি লাগছে, বাড়ি লাগছে, ভাই ভয় পাইছি, আবার ধাম করে বাস এরকম করে ঝাঁকানি খেলো, আমার হাতে মোবাইল ফোন ছিল, ওটা হাত থেকে পড়ে মাটিতে পড়ে গেল নিচে, তা আমি বেন্ড ডাউন করে মোবাইল ফোনটা উঠালাম, দেখি চারিদিকে অন্ধকার, ভাবলাম যে হজে এসে বোধহয় মারা গিয়েছে। আসলে যেটা হলো যে এই মহিলা এতক্ষণ ধরে যে আমাকে মেরে ফেলার হুমকি করছিল, এই মহিলার বোরখার ভিতরে আমার মাথা ঢুকে গেছে। and 2 দিন আগে আমার মাথা ন্যাড়া করা হয়েছে, আমার চুল তখন 1 মিলিমিটার লম্বা, আর আমি ভিতরে গিয়ে খেয়াল করছি একটা লেখা ছিল মেড ইন চায়না 100% পলিয়েস্টার। সো আমার মাথা ওনার বোরখার মধ্যে আটকায় গেছে। এই মহিলা যে এতক্ষণ ধরে আমাকে খুন করে ফেলার হুমকি দিচ্ছে, ওনার ভিতরে আমার মাথা ঢুকে গেছে এবং মাথা আটকায় গেছে, এবং আমি এদিকে যাই, মহিলাও এদিকে আসে, আমি এদিকে যাই, মহিলা এদিকে যায়, আমি আমার ওয়াইফকে বলছি বাঁচাও বাঁচাও, ওয়াইফ দেখছে মোটা সোটা একটা সাউদি মহিলা আর বোরখার ভিতরে একটা গোল জিনিস টাও 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 এরকম অসিলেশন করছে। হ্যাঁ, তারপরে ফাইনালি আমার ওয়াইফ এসে করে বোরকাটা খুললো। আমি ভাই রে ভাই, এই মহিলা তো আমার এখন কাতেল করে ফেলাইব। আমি আস্তে করে উপরে তাকালাম, ও আমার দিকে নিচে তাকালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম না হাবি মুড, বাংলাদেশে দেখবেন সবাই মুড, এই যে ভাই আপনার প্যান্টটা ছিঁড়া, ফ্যানটা ছিঁড়া। আমি গ্রামীণ ফোনে কাজ করি, আবার দেখবেন যে আমাদের পোস্টপাস যে মারি, আমরা যে মুড মারি করি, আমরা কিন্তু অফিস আদালতে বলি না যে ও আমার কলিগ, আমরা বলি ও আমার আন্ডারে কাজ করে, আন্ডারে কাজ করে, আমার আন্ডারে বলে না, ও আমার কলিগ বলি না, ও আমার সাবঅর্ডিনেট। আমি যখন এই কথা শুনি যে ও আমার আন্ডারে কাজ করে, আমার চেহারা, আমার মাথার মধ্যে একটাই চিত্র ভেসে আসে, সেটা হলো যে বিরাট একটা মুরগিটা 3 পিস স্যুট পরা, আর এই 3 পিস স্যুট পরা মুরগির নিচে 25টা ডিম, প্রত্যেকটার গায়ে লেখা ম্যানেজমেন্ট ট্রেনিং, আর এই ডিমগুলি যখন উপর দিকে তাকায় দৃশ্যটা খুব একটা শোভনীয় নয়।
এরকম একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে গেলাম, তো নামটা বলছি না, উত্তর দক্ষিণ। তো ওখানে আমি পড়াতে গেছিলাম, তো তারা বললো যে খুব গর্ব করে বলছে আমরা এখানে বিদেশি ডিগ্রি ছাড়া কোনো ফ্যাকাল্টি নেই না। ওরে বাবা! তো একটা ফ্যাকাল্টি আসলো, একটা ক্যান্ডিডেট আসলো, MBA ঢাকা ইউনিভার্সিটির IBA, বাংলাদেশি ডিগ্রি ফোটেন। স্যার এর ভালো একটা ক্যান্ডিডেট আছে, বিদেশি ডিগ্রি MBA from the University of Madagascar Antananarivo campus. Wow! বিদেশি। কিন্তু স্যার এর থেকে আরো ভালো একটা ক্যান্ডিডেট আছে, শুধু যে বিদেশি তা না, আমেরিকান বিদেশি, আমেরিকান ডিগ্রি আছে স্যার, MBA ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক ধানমন্ডি ক্যাম্পাস। আসেন আসেন। 3-4 বছর আগের ঘটনা, মনে পড়ে কিনা জানি না, আগুন লাগছিল ওখানে। তো তখন ওখানে আগুন লাগলো, আমরা তখন 9 তলায়, PA সিস্টেমে অ্যানাউন্স করলো আগুন লেগে গিয়েছে, আপনারা দয়া করে মল ত্যাগ করুন। আর আমি ইঞ্জিনিয়ার ভাই, আমাকে যা বলছে আমি তাই করছি, এবং সেই জন্য আমি পিছলা খেয়ে পড়েও গেলাম। এবং আমি 9 তলা থেকে সিঁড়িতে গড়িয়ে গড়িয়ে 8 তলায় পড়ে গেলাম, এবং এই পড়তে আমার সময় লাগলো প্রায় 17 মিনিট, কেননা আমি ঊর্ধ্বগামী এসকেলেটরে পড়ে গেছিলাম। হোটেল সোনারগাঁও আছে, ওখানে গেলাম, কফি টফি খাবো। দেখবেন যে বাংলাদেশের 5 স্টার হোটেলে ঢুকলে দেখবেন গাড়ি দাঁড়া করায়, এবং দাঁড়া করানোর পরে গাড়ির তলাটা চেক করে আয়না দিয়ে। তা আমি বললাম ভাই গাড়ির তলা শুধু চেক করেন কেন, গাড়ির ভিতরে তো বোমা টোমা থাকতে পারে। স্যার বোমা টোমা খুঁজতেছি না, আপনি একটা 5 স্টার হোটেলে ঢুকতেছেন, গাড়ির তলে কাদা আছে কিনা দেখতেছি। আল্লাহর ওয়াস্তে লুঙ্গি পরে হাইটে আইসেন না। তো ভিতরে গিয়ে কফি খেলাম, বিল আসলো 1500 টাকা। তাই বললাম 1500 টাকা কেমনি হয়? না স্যার, এত সুন্দর মোলায়েম পরিবেশ, এটার জন্য তো টাকা দিতে হবে। আরো 2 কাপ কফি অর্ডার দিলাম, এবার শুধু 100 টাকা দিলাম। স্যার আরো 1400 টাকা বাকি। আমি বললাম এই তোমার মোলায়েম পরিবেশের টাকা আমি অলরেডি দিয়ে দিছি। তো বাসায় গেলাম, তখন বাচ্চা বললো যে বাবা তোমরা তো শপিং করতে গেছিলে, আমার জন্য একটা সাইকেল কেনার কথা ছিল। তাই বললাম যে না, কেন সাইকেল চালাবা এখানে ভিড় বাট্টিকে? না বাবা, আমার বন্ধু রায়মানোর যদি সাইকেল থাকে আমারও সাইকেল থাকতে হবে। এই রায়মানো যদি এখন নদীতে লাফ দেয়, তুমি নদীতে লাফ দিবা? না বাবা, আমি কি ওর সাইকেলটা নিয়ে নিব? তা বললাম যে দেখো তুমি কিন্তু এই বয়সে অনেক পাকা হয়ে গেছো, জানো তোমার বয়স মাত্র 5, তোমার বয়সে এব্রাহাম লিঙ্কন প্রত্যেকদিন 5 মাইল হেঁটে স্কুলে যেত, জানো? হ্যাঁ বাবা জানি। আর তোমার বয়সে সে অলরেডি প্রেসিডেন্ট হয়ে গেছিল। এবং উইনসাম তারা আজকে এখানে দেখেন, তাদের আজকে তারা একটা রেকর্ডিংও করলো। That's my time. Thank you very much. Thank you very much.